ডিয়ার লার্নার 507 সাজেশন বেসড আনসারের ফার্স্ট পার্ট আমরা দেখে নিয়েছি, অর্থাৎ ব্লক 1 আমরা দেখে নিয়েছি, ব্লক 2 এবং ব্লক 3 রইল, সেগুলো আজকে আমরা দেখে নিচ্ছি। তো চলুন দেখে নেই ব্লক 2 এবং ব্লক 3 থেকে সাজেশন বেসড আনসার কোনগুলো আমাদের শিখতে হবে পরীক্ষার জন্য। 507 ব্লক 2 থেকে প্রথমেই যেটা শিখতে হবে সেটা হচ্ছে RTE 2009 অনুযায়ী বিদ্যালয়ের সম্পদগুলির পরিচয় দাও যার সাহায্যে শিশুরা সুস্থ পরিবেশ পায়। তো বিদ্যালয়ের সম্পদগুলি হচ্ছে গিয়ে যার জন্য শিশুরা সুস্থ পরিবেশ পায়, প্রথমত হচ্ছে শিশুদের জন্য নিরাপত্তা এবং বসার জায়গার সুবিধা থাকতে হবে, তারপর হচ্ছে মধ্যাহ্নকালীন ভোজনের সুবিধা থাকতে হবে, তারপর হচ্ছে পানীয় জল, শৌচাগার এবং খেলার মাঠ, খেলাধুলার সুবিধা এগুলো থাকতে হবে। তারপরের প্রশ্ন হচ্ছে বিদ্যালয়ের অভ্যন্তরে উন্নতির জন্য SSA এর অবদান লিখো। তো সর্বশিক্ষা বিদ্যালয়ের অভ্যন্তরে উন্নতির জন্য কী কী অবদান রাখে সেগুলো লিখতে হবে, সুন্দরভাবে এখানে দেওয়া আছে। তো আমি প্রথমে কিছু কথা বলে নেই। কথাগুলো হচ্ছে যে 506 কিন্তু MCQগুলো দুটো পার্টে দেওয়া হয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট MCQ যেগুলো থেকে পরীক্ষায় অবশ্যই আসবে বলে আমার মনে হচ্ছে, এবং 506 সাজেশন বেসড আনসারগুলো দেওয়া হয়েছে, সাজেশনের কোয়েশনগুলো দেওয়া হয়েছে। 507 সাজেশনের কোয়েশন দেওয়া হয়েছে, আপনারা ফ্রি ডাউনলোড করতে পারবেন SMDN টিউটোরিয়ালের অনলাইন স্টোর থেকে, যেটা ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করলেই কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে অনায়াসে ডাউনলোড করতে পারবেন। এবং এই যে PDF থেকে যেখান থেকে আমি রিড আউট করছি সেটা কীভাবে পেতে পারেন সেটা আমি ভিডিওর শেষে বলে দেব। তো শেষ অবধি আপনি যদি দেখেন তাহলে এটা কীভাবে আপনি কালেক্ট করতে পারেন সেটা জেনে যাবেন। তো 507 কিন্তু আমি MCQগুলো দিইনি, কারণ কি আমি দেখলাম যে MCQগুলোর চাহিদা খুব কম, কারণ কি বিভিন্ন টিচার বিভিন্নভাবে MCQগুলো ম্যানেজ করে নেন, সেটা পরীক্ষার হলেই হোক বা অন্যখানেই হোক, সেটা জানি আমি। তো সেজন্য আমি MCQগুলো তৈরি করলাম না, কারণ কি সেগুলোর চাহিদা নেই, আপনারা তো বিভিন্নভাবে ম্যানেজ করে নেবেন। তবু যাদের প্রয়োজন আছে তাদের জন্য কিন্তু 506 আমি MCQ তৈরি করেছি, আলোচনা করেছি, এবং PDF কোথা থেকে নিতে হবে সেটাও আমি বলে দিয়েছি। তো এবার আবার আলোচনা কন্টিনিউ করছি। তো শিক্ষা ব্যবস্থায় শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। তো শিক্ষা ব্যবস্থায় শিক্ষকের কী কী ভূমিকা রয়েছে সেটা আমরা সবাই জানি, তারপরে এখানে দেয়া আছে পয়েন্ট ওয়াইজ, প্রয়োজনে দেখে নেবেন। তাছাড়া সাজেশন বেসড আনসারগুলো কিন্তু আগেও আলোচনা করা হয়েছিল। 506 এবং 507 ডিসকাশন ভিডিওগুলো যেগুলো চ্যানেলে দেওয়া আছে সেগুলো যদি দেখেন তাহলে কি কোন কোন জিনিস কোন কোন ইউনিট থেকে কতটুকু শিখতে হবে সবটা কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি। যারা তখন সেগুলো কালেক্ট করেছেন ইটস বেটার হয়েছে। আপনি যদি এখন কালেক্ট না করতে পারেন এই সিজনে, তাহলে কি হবে, আপনি চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে রাখুন, সাবস্ক্রিপশনটা একেবারে ফ্রি, টোটালি বিনামূল্যে আপনি স্টাডি করতে পারবেন যদি SMDN টিউটোরিয়ালকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে কি হবে, পরের সেমিস্টারে আপনার উপকারে আসবে। আমি যেগুলো ডিসকাশন করি ডিসকাশন থেকেই কিন্তু পরীক্ষায় আসে, হ্যাঁ বিগত দিনে আমরা দেখেছি। তো আপনি যদি আজকে আমার এই ভিডিওটায় নতুন হন, আপনি আগে কোনো ভিডিও দেখেননি বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাহলে সাবস্ক্রাইব করে রাখুন, টোটালি ফ্রিতে আপনি স্টাডি করতে পারবেন, যেটা আরেকটা সেমিস্টার রইল, তো সেটাতে আপনার উপকারে আসবে। আর যদি আপনি ডিসকাশন ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু এই যে আমি যেগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আপনার অলরেডি শেখা হয়ে গেছে বা আপনার কাছে আছে, আপনি পড়ে নিতে পারবেন। আর যারা এখনও পড়াশোনা করতে পারেননি, জাস্ট সামনেই পরীক্ষা, তারা এই PDFটা কালেক্ট করে নিয়ে পড়াশোনাও করতে পারেন। আদারওয়াইজ এই প্রশ্নগুলো দেখে যে কোনোখান থেকে এগুলোর আনসার শিখতে পারেন। তাছাড়া বললাম তো যে সাজেশন যেটা ফ্রিতে ডাউনলোড করার জন্য দেওয়া আছে সেটাও আপনি নিতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে SSA এর সফল রূপরেখায় শিক্ষকের ভূমিকা লিখুন। তো ওই যে উপরের যেটা প্রশ্ন যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষকের ভূমিকা এবং SSA এর সফল রূপরেখায় শিক্ষকের ভূমিকা মোটামুটি কিন্তু একই জিনিস, অর্থাৎ আমরা শিক্ষক হিসেবে আমাদের কী কী ভূমিকা রয়েছে এগুলো। তারপর হচ্ছে প্রশাসন এবং নেতৃত্ব এর পার্থক্য লিখো। প্রশাসন মানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, নেতৃত্ব মানে লিডারশিপ। তো প্রশাসন মানে কি, নেতৃত্ব মানে কি, দেখুন যেখানে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রশাসন করা আর নেতৃত্ব করার মধ্যে কী কী রয়েছে। প্রশাসনের মধ্যে আপনার নিয়ন্ত্রণ করতে হবে, সমন্বয় সাধন করতে হবে, হিসাব নিকাশ করতে হবে, পরিকল্পনা নির্দেশ থাকবে। কিন্তু নেতৃত্বের মধ্যে আপনি কী করবেন, উৎসাহিত করবেন, সংহতি দেবেন, তার মধ্যে আবেগ থাকবে, গতি থাকবে এবং সামান্য নির্দেশ থাকবে। এইগুলো কিন্তু প্রশাসন এবং নেতৃত্ব। প্রশাসনটা মানে কি একটু কড়াকড়ি আছে প্রশাসনে, কিন্তু নেতৃত্বের মধ্যে কোনো কড়াকড়ি নেই, মানবিকতার দিক রয়েছে, আনুগত্যশীলতা রয়েছে, হ্যাঁ আবেগ প্রবণতা রয়েছে। তো প্রশাসন এবং নেতৃত্ব কী, তার মধ্যে কী কী পার্থক্য রয়েছে সেটা দেয়া আছে, এটা কিন্তু আপনাকে শিখতে হবে। তারপর হচ্ছে নেতৃত্ব কত ধরনের। তো নেতৃত্ব মোটামুটি 4 ধরনের আছে। একটা হচ্ছে নিজস্ব ধরন, একটা হচ্ছে অবাধ নীতি প্রয়োগের ধরন, একটা হচ্ছে সহজবুদ্ধ ধরন, একটা হচ্ছে গণতান্ত্রিক ধরন। তো স্বয়ংক্রিয় নেতৃত্ব বলতে কী বুঝো আলোচনা করুন।
তো স্বয়ংক্রিয় নেতৃত্ব বা নিজস্ব ধরন যেটা, সেটা কি, সেটা এখানে দেয়া আছে, মানে এগুলো আপনাকে শিখতে হবে। তারপরের যেটা প্রশ্ন শিখতে হবে সেটা হচ্ছে শিক্ষা বিস্তারে এসএসএ এর ভূমিকা আলোচনা করুন বা ভূমিকা লিখুন। তো শিক্ষা বিস্তারে এসএসএ এর কী কী ভূমিকা রয়েছে, যেমন প্রাতিষ্ঠানিক সংস্কার করছে এসএসএ, সম্প্রদায়ের নিজস্বতার ক্ষেত্রে কিছু দায়িত্ব রয়েছে এসএসএ এর, শিক্ষামূলক ধারণ এবং ক্ষমতাসম্পন্ন অট্টালিকা নির্মাণ করছে এসএসএ, উন্নতির মূলধারায় শিক্ষামূলক প্রশাসন তৈরি করছে এসএসএ। তারপর এসএসএ এর সফল রূপায়ণে শিক্ষকের অনেক ভূমিকা এসএসএ তৈরি করে দিয়েছে। তারপর জেলা প্রাথমিক শিক্ষা প্রকল্প বা ডিপিইপির ক্ষেত্রে এসএসএ এর ভূমিকা রয়েছে। পরের যেটা প্রশ্ন সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা বিস্তারে বিআরসি ও সিআরসি এর ভূমিকা আলোচনা করুন। তো বিআরসি এবং সিআরসি কি সেটা কিন্তু আমরা ফার্স্ট সেমিস্টারে 501-এই শিখে এসেছি, ব্লক রিসোর্স সেন্টার এবং ক্লাস্টার রিসোর্স সেন্টার। হ্যাঁ, কয়েকটি স্কুল মিলে একটা সিআরসি, আবার কয়েকটা সিআরসি মিলে হচ্ছে একটা বিআরসি। তো বিআরসি এর কী কী কাজ রয়েছে, সিআরসি এর কী কী কাজ রয়েছে, এগুলো কিন্তু আপনাকে শিখতে হবে। তারপর রইল বিদ্যালয় এসএসএ থেকে কী কী অনুদান পেয়ে থাকে তা লিখুন। তো আমরা যেহেতু বিদ্যালয়ে সবাই কাজ করছি, তো এসএসএ আর এমএসএ স্কিম থেকে কিন্তু বিভিন্ন অনুদান পাওয়া যায়। তো এসএসএ থেকে কী কী অনুদান পাওয়া যায়, টিচার্স গ্র্যান্ট আমরা পাই। তো টিচার্স গ্র্যান্ট কত টাকা পাই, 500 টাকা করে পাই। তারপর স্কুল গ্র্যান্ট পাই। হ্যাঁ, তারপর বিদ্যালয় রক্ষণাবেক্ষণের জন্য একটা অনুদান পাই, আসবাবপত্রের জন্য অনুদান, ড্রেস গ্র্যান্ট আমরা পাই। তারপর লাইব্রেরি গ্র্যান্ট একটা পাই, হ্যাঁ, পাঠাগার তৈরি করার জন্য। তো এইগুলো কোন খাতে কত টাকা পাওয়া যায় এবং কী কী ক্ষেত্রে সেগুলো ব্যবহার করা যাবে সেগুলো আমাদের শিখতে হবে। তো আমাদের এটা কিন্তু জানা প্রয়োজন। আমরা যদিও জানি, অনেকে হয়তো জানি না, তো এইগুলো পড়ে নিলে কিন্তু আমরা এগুলো জেনে যাব। যেহেতু আমরা স্কুলের টিচার, তো স্কুলের সব ব্যাপার স্যাপার কিন্তু আমাদের জানা থাকতে হবে। তারপর হচ্ছে গিয়ে ডায়েট কি, প্রাথমিক শিক্ষা বিস্তারে ডায়েটের ভূমিকা আলোচনা করুন। তো ডায়েট হচ্ছে জেলা শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশিক্ষণ। তো ডায়েট সম্পর্কে আমরা সবাই পরিচিত, যে এখন তো আমরা যাই হোক আপনারা এনআইএস থেকে ডিএলএড করছেন, ডায়েট থেকেও কিন্তু ডিএলএড করা যায়, সেটাও নিশ্চয়ই জানেন। তো ডায়েট কি এবং প্রাথমিক শিক্ষা বিস্তারে ডায়েটের কী কী ভূমিকা রয়েছে সেগুলো কিন্তু আপনাকে শিখতে হবে। তারপর রইল শিক্ষা বিস্তারে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা বা এনজিও এর ভূমিকা আলোচনা করুন। তো দেখেন যে অনেক প্রাইভেট স্কুল আছে যেগুলো প্রথমে কিন্তু এনজিওর মাধ্যমে চালু হয়, তারপর সেগুলোকে সরকার অধিগ্রহণ করে এবং সেগুলো সরকারি স্কুলে উন্নীত হয়ে যায়। তো এক্ষেত্রে শিক্ষা বিস্তারে যে এনজিওর কী কী ভূমিকা থাকতে পারে সেগুলো কিন্তু শিখতে হবে। তো এই হচ্ছে ব্লক 2 থেকে মোটামুটি এইগুলো শিখলে হবে। তো বলছি SMDN টিউটোরিয়ালের ভিডিও লেকচার পাওয়া যাচ্ছে ইউটিউবে SMDN টিউটোরিয়াল চ্যানেলে, টোটালি ফ্রি। অনলাইন ম্যাটেরিয়াল যদি আপনি চান সেখান থেকে পারচেস করতে পারেন, বা ফ্রি ম্যাটেরিয়াল ওখানে প্রোভাইড করা আছে, ইনস্টামোজো SMDN টিউটোরিয়াল, বা আপনি জাস্ট সিম্পলি গুগলে গিয়ে SMDN টিউটোরিয়াল লিখে সার্চ করলে অনেকগুলো লিঙ্ক আছে, ভিডিওর লিঙ্ক, অনলাইন স্টোরের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনি কালেক্ট করতে পারেন। ফেসবুক ফ্যান পেজে রেগুলার আপডেট দেওয়া হয়, তাছাড়া অনেক স্টাডি ম্যাটেরিয়াল ক্ষেত্রে ডিসকাউন্ট কোডগুলো প্রোভাইড করা হয় ফেসবুক পেজে। তো আপনি অবশ্যই ফেসবুকে আছেন, ফেসবুকে থাকলে SMDN টিউটোরিয়াল পেজটাকে লাইক করে রেখে দেবেন। তাছাড়া অনেক ভিডিওর আপকামিং ইভেন্টগুলো ওইখানে পেয়ে যাবেন। গেলাম আমি 507-এ ব্লক 3-তে। তো 507-এর ব্লক 3 থেকে যেগুলো আমাদের শিখতে হবে সেটা হচ্ছে কি সম্প্রদায়কে সংঘবদ্ধ করার জন্য গৃহীত পদক্ষেপ আলোচনা করুন। তো সম্প্রদায় মানে হচ্ছে গোষ্ঠী, স্থানীয় গোষ্ঠী, বিদ্যালয়ের আশেপাশের গ্রামের লোকজনকে সম্প্রদায় বলা হচ্ছে, যারা একই সাথে কাজ করে। তো সম্প্রদায়কে সংঘবদ্ধ করার জন্য, বিদ্যালয়ের কাজে সংঘবদ্ধ করার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা যায় সেগুলো কিন্তু আপনাকে শিখতে হবে। তারপর হচ্ছে হলো গিয়ে এগুলো গেল। তারপর হচ্ছে হলো গিয়ে যে বিদ্যালয় ব্যবস্থাপনা বা স্কুল ম্যানেজমেন্ট কি, ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্টের 5M কি। তো বিদ্যালয়ের ব্যবস্থাপনা হলো একটি প্রক্রিয়া যেখানে লক্ষ্য পূরণের জন্য সহযোগিতামূলক গোষ্ঠীর প্রত্যক্ষ ক্রিয়া তৎপরতা প্রয়োজন। তো ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্টের 5M কি, 5M মানে হচ্ছে গিয়ে মানি, ম্যান পাওয়ার, মেটেরিয়াল, মেশিনারি অ্যান্ড মেথড, মানে অর্থ, মানব শক্তি, উপাদান, যন্ত্রপাতি এবং পদ্ধতিগুলোকে বলা হচ্ছে বিদ্যালয় ব্যবস্থাপনার 5M। আপনি কীভাবে প্রাথমিক বিদ্যালয়ে নিয়মানুবর্তিতা সংক্রান্ত সমস্যা সমাধান করবেন, ম্যানেজমেন্টের উপাদানের প্রেক্ষিতে আলোচনা করুন। তো প্রাথমিক বিদ্যালয়ে নিয়মানুবর্তিতা সংক্রান্ত যে সমস্যাগুলো রইল তার সমাধান কীভাবে করতে পারবেন সেগুলো শিখতে হবে। তো পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে, কৌশল গঠন করতে হবে, কৌশলের বাস্তবায়ন করতে হবে, কৌশল সম্পর্কিত মূল্য নিরূপণ করতে হবে। তাহলেই কিন্তু আমরা নিয়মানুবর্তিতা সংক্রান্ত যে সমস্যা রয়েছে তার সমাধান করতে পারবো। পরের প্রশ্ন, সিদ্ধান্ত গ্রহণ ম্যানেজমেন্ট প্রক্রিয়ায় বা ব্যবস্থাপনা প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অংশ, উদাহরণসহ বক্তব্যটি ব্যাখ্যা করুন। তো সেটা আপনাকে শিখতে হবে যে ম্যানেজমেন্টের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণটা কতটুকু গুরুত্বপূর্ণ রয়েছে সেটা আপনাকে শিখতে হবে, সুন্দরভাবে দেয়া আছে।
পরের যেটা প্রশ্ন হচ্ছে বিদ্যালয়ের তহবিলের জন্য আর্থিক আয়ের উৎসগুলি বর্ণনা করুন। তো বিদ্যালয়ের তহবিলের জন্য আর্থিক আয় কোথায় কোথায় থেকে পাওয়া যায়? সরকার থেকে আমরা আর্থিক আয় পেতে পারি, অন্যান্য সংস্থা থেকে আর্থিক আয় পেতে পারি, আঞ্চলিক সংস্থাগুলো থেকে আর্থিক আয় করতে পারি, বৃত্তি ভাতা প্রদত্ত সম্পত্তি আমরা পেতে পারি, সঞ্চয় করতে পারি। তো সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু বেসরকারি স্কুলগুলিতে সঞ্চয় করা যায়, সরকারি স্কুলগুলিতে খুব বেশি সঞ্চয় করার সুযোগ সুবিধা নেই। পরীক্ষা বা অন্যান্য খাতে প্রদেয় অর্থ থেকে আমরা আয় করতে পারি। তারপর একটা রয়েছে উদ্ধৃত্ত আয়। উদ্ধৃত্ত আয় কি? উদ্ধৃত্ত আয় বা সঞ্চয় সৃষ্টি হয় সরকারি সাহায্যপ্রাপ্ত অথবা সরকার সাহায্যপ্রাপ্ত নয় বেসরকারি বিদ্যালয় এমনগুলোতে, যা অতিরিক্ত অর্থ সৃষ্টি করে লভ্যাংশ বা সম্প্রদায়ের স্বেচ্ছামূলক দান অথবা ফিজের মাধ্যমে। সরকারি বিদ্যালয়ে এই ধরনের ফিজ ধার্য করার কোনো সুযোগ নেই, তার কারণ ফিজ ধার্য করার বিষয়ে সরকার নিয়মকানুন তৈরি করে এবং সমস্ত ব্যয় পরিচালিত হয় নির্দিষ্ট নিয়মের দ্বারা। সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে নিয়মকানুন তৈরি হয়, তবে এক্ষেত্রে কিন্তু সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে কিন্তু উদ্বৃত্ত আয়ের একটা সম্ভাবনা থেকে যায়। তারপর হচ্ছে বিদ্যালয় ব্যবস্থাপনার দৃষ্টিভঙ্গিগুলি আলোচনা করুন। তো বিদ্যালয় ব্যবস্থাপনার কিন্তু 4টি প্রধান দৃষ্টিভঙ্গি বিবেচনা করা যায়। তো বিদ্যালয় ব্যবস্থাপনার দৃষ্টিভঙ্গিগুলি, প্রথম হচ্ছে মানব শক্তির প্রয়োজনীয়তা, দ্বিতীয় হচ্ছে ব্যয় খরচ এবং সুবিধা বিশ্লেষণ, তৃতীয় হচ্ছে সামাজিক চাহিদা এবং চতুর্থ হচ্ছে সামাজিক ন্যায়। তো এতটুকুই ছিল আয়োজন 507-এর ব্লক 2 এবং ব্লক 3 থেকে। এগুলো শিখলেই কিন্তু আপনার পরীক্ষা অনায়াসে ভালো হবে বলে আমার মনে হচ্ছে। এর পিডিএফ কপি যদি আপনি কালেক্ট করতে চান তাহলে সিম্পলি গুগলে গিয়ে SMDN টিউটোরিয়াল লিখে সার্চ করুন, দেখবেন প্রথমেই চলে আসবে SMDN টিউটোরিয়ালস অনলাইন স্টোর ইন ইন্ডিয়া। তো এখানে ক্লিক করলে কিন্তু SMDN টিউটোরিয়ালের অনলাইন স্টোরে চলে যাবেন। সেখানে ডিএলএড সংক্রান্ত অনেকগুলো মেটেরিয়াল রয়েছে, কিছু রয়েছে ফ্রি, কিছু রয়েছে পেইড। তো পেইড ভার্সনও কিন্তু এখন যেহেতু পরীক্ষা সামনে চলে এসছে, একেবারে ডিসকাউন্ট প্রাইসে সেল চলছে, তো প্রয়োজনে আপনার কপিটা সেখান থেকে আপনি কালেক্ট করে নিতে পারেন। অথবা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক ছেড়ে দেবো, সেখানে ক্লিক করেও আপনি অনলাইন স্টোর থেকে সেটা কালেক্ট করতে পারেন যদি আপনার প্রয়োজন হয় তবেই। তো আশা করছি আপনি বুঝে গেছেন। তো চলুন, কিপ স্টাডিং, স্টে টিউন উইথ SMDN টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী সময় অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। ভালো লাগলে লাইক করবেন, অনেকের সাথে শেয়ার করবেন। ভালোভাবে পরীক্ষা দিন। ধন্যবাদ।